Welcome to WBCS Guide YouTube channel. Dear students and dear parents and guardians, আপনাদের অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটি আমি করছি। আমাকে অনেক গার্জিয়ানরা যারা আমার চ্যানেলটিকে দেখেন এবং অনেক ভাইরা ছোট ভাই বোনেরা যারা সবেমাত্র 12 ক্লাস পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। ওকে, সো বাকি আমার চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী আছো তোমরা এই ভিডিওটাকে স্কিপ করতে পারো, এটা তোমাদের জন্য নয়। আর যদি তোমাদের বাড়িতে ছোট ভাই বোন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তাদেরকে শেয়ার করতে পারো। সো প্রশ্ন হচ্ছে যে 12 ক্লাসের পর কি করব। হয়টা কি এই 12 ক্লাসের স্টুডেন্ট যারা 12 ক্লাস সবে পাশ করেছে, সবে তারা কলেজ যাবে, অর্থাৎ এইখান থেকে তাদের জীবনের একটা যাত্রা শুরু। আর এই ঠিক এই মুহূর্তে যদি আমরা সঠিক পথে ধাবিত না হই তাহলে গিয়ে আমরা একটা সময় গিয়ে অথৈ জলে পড়ব। কারণ ভারতবর্ষ একটা গ্রোয়িং ইকোনমি, ঠিক? তো সেই গ্রোয়িং ইকোনমি হবার কারণে ভারতবর্ষে আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা আমাদের ক্যারিয়ারটাকে কিভাবে চুজ করব। তো আজকের ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা কমপ্লিট গাইড দেব যাতে করে তোমরা তোমাদের ক্যারিয়ারটাকে চুজ করতে পারো। কারণ আলটিমেটলি একটা কথা সবসময় মাথায় রাখবে, এই কথাটা দ্যাট যে ইয়োর ফিউচার ইজ ইন ইয়োর হ্যান্ডস, সো এক্সপ্লোর, লার্ন অ্যান্ড চুজ ওয়াইজলি। তো এই যে চুজ ওয়াইজলি কথাটা, যে সঠিক বেছে নাও, তো এই সঠিক বাছাটা কীভাবে বাছবে সেইটার জন্যই আজকে আমি তোমাদের সামনে পুরো গোটা একটা ছবি তুলে ধরবো। ওকে, তো সরি, বিষয়টা হচ্ছে আমার ঠান্ডা লেগেছে, তার মধ্যে কথা বলতে অসুবিধা হচ্ছে, তবুও ক্লাসটি করছি, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, নাও এখন যদি আমরা সঠিক ক্যারিয়ারটাকে চুজ না করি ভাই, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী জীবনে যখন আমাদের জব একটা পাওয়ার একটা চেষ্টা বা সময় আসবে তখন আমাদের প্রবলেম ফেস করতে হবে। আমরা সবসময় মাথায় রাখবো যে একটা প্রফেশনাল কোর্স, ওকে, একটা প্রফেশনাল কোর্স যেন আমাদের সবসময় থাকে। পাশাপাশি আমাদের ডিগ্রি কোর্স বা যা কিছু আছে সেগুলো তো চলতেই থাকবে, কিন্তু একটা প্রফেশনাল কিছু একটা ব্যাপার নিজের কাছে থাকতে হবে। কারণ আলটিমেটলি তোমাদের যখন বয়স বাড়বে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি হাতে টাকা রোজগার না হতে থাকে না, তখন একটা অসুবিধার সৃষ্টি হবে। তো সেই কারণে আজকের এই ভিডিওটিতে আমি খুব ডিটেলসে প্রত্যেকটা বিষয়কে আলোচনা করব। ওকে, বেশ। যারা 12 ক্লাসে সায়েন্স নিয়ে পড়েছ তাদের সামনে অনেকগুলো পথ খোলা আছে। যাদের ইন্টারেস্ট আছে মেডিসিন, হেলথ কেয়ার, হ্যাঁ, মানে ডাক্তার হবার যাদের স্বপ্ন আছে, তারা তো জানো 12 ক্লাসের আগে থেকেই তারা শুরু করে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্সের জন্য তাদের পড়াশুনো। তো মেডিকেল কোর্সের ক্ষেত্রে সবথেকে ভালো যেটা সবাই চায় সেটা হচ্ছে MBBS কোর্স। তো MBBS কোর্সটা যদি না হয় তাহলে সেখানে BDS রয়েছে, মানে যাকে আমরা ডেন্টিস্ট বলে থাকি। এটা না হলে BAMS রয়েছে, আয়ুর্বেদা ডক্টর, BHMS রয়েছে, মানে হোমিওপ্যাথি ডক্টর, ইউনানি মেডিসিনের ওপরে রয়েছে ব্যাচেলার কোর্স, তারপর ভেটেরিনারি রয়েছে। হ্যাঁ, তো আমি বলবো যে ধরো কেউ MBBS-এর জন্য চেষ্টা করলো, এটা হলো না, আমি বলছি হলো না, তো তারপর তোমরা BDS-এর জন্য চেষ্টা করতে পারো, BMS-এর জন্য, BHMS-এর জন্য। আলটিমেটলি আরেকটা যেটা আমার কাছে সবথেকে ভালো মনে হয় সেটা হচ্ছে এটা, মানে যারা একটু গ্রামের দিকে, দেখো এখনও গ্রাম বা শহর একই ব্যাপার হয়, কারণ আমরা দেখছি যে শহরের দিকে প্রায় প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো পোষ্য প্রাণী থাকে, তাই না? গ্রামের দিকে হলে তো আরও সুযোগ সুবিধা থাকে, প্রত্যেক বাড়িতে গবাদি পশু থাকে, পোষ্য প্রাণীও থাকে। তো এই যে ভেটেরিনারি ডক্টর যেটাকে, এটা কিন্তু সমাজে অনেক চাহিদা আছে এবং এই ডাক্তারদের খুব বেশি সংখ্যায় পাওয়া যায় না। যার কারণে যদি কারো মনে হয় যে আমার ব্যাচেলার কোর্সের সাথে সাথে একটা প্রফেশনাল কোর্সও আমার হোক, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে ভেটেরিনারি ডক্টরের কোর্সটা এটা তোমরা অবশ্যই করবে। ওকে, কখন? যখন দেখছো MBBS হচ্ছে না, যখন দেখছো BDS হচ্ছে না, তখন আমার মনে হয় এটা খুব একটা ভালো একটা লুক্রেটিভ জব তোমাদের জন্য হতে পারে।
ঠিক আছে, মানে সকলেই তো মানুষের চিকিৎসা করবে, কিন্তু বাকি তুমি যদি পশুদের চিকিৎসা করতে পারো না, তাহলে নিজের মধ্যে থেকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। তারপরেও এখানে কিন্তু অনেকটা তুলনামূলকভাবে যে কম্পিটিশন মার্কেট, সেই কম্পিটিশনটা একেবারেই কম, তাই না? কারণ তুমি যদি একটা মফস্বল দেখো, দেখবে সেই মফস্বলে একজনও ভেটেরিনারি ডক্টর পাওয়া যায় না। তো যার কারণে যারা বাড়িতে বাড়িতে পোষ্য প্রাণী পোষে, বা যে গ্রামের দিকে হলে যে সমস্ত বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই গবাদি পশু কিছু না কিছু থাকে, তো সেই ক্ষেত্রে এই জবটা কিন্তু তোমাদের জন্য খুব লুক্রেটিভ হতে পারে। ওকে, এবং সরকারি চাকরি পেলে এই ভেটেরিনারি ডক্টর হিসেবে তুমি কিন্তু একজন গেজেটেড অফিসারও হয়ে যাচ্ছ। ওকে, সো এই জিনিসগুলো রয়েছে মেডিকেলের দিক থেকে। আর দেখা গেল যে মেডিকেলের কোনোটা তোমরা পেলে না, মানে অ্যাজ আ ডক্টর হিসাবে বা ডক্টর হওয়ার জন্য কোনোটাই তোমাদের হলো না, তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে সব থেকে বেটার আমার সাজেশন, সেটা হচ্ছে ব্যাচেলর অফ ফার্মেসি। ব্যাচেলর অফ ফার্মেসি এটা কেন করতে হবে? ব্যাচেলর অফ ফার্মেসি করলে তোমার কাছে না কোর্সটা কমপ্লিট হওয়ার সাথে সাথে একাধারে তুমি যেমন ব্যাচেলারও হয়ে যাচ্ছ, মানে একজন ডিগ্রি কোর্স হোল্ডারও হয়ে যাচ্ছ, পাশাপাশি তুমি একজন প্রফেশনালসও হয়ে যাচ্ছ। ওকে, তার মানে জব তোমার হাতের মুঠোয় থাকবে। অর্থাৎ তুমি কম্পিটিশনে যাবে কি না, সরকারি চাকরি করবে কি না, এই বিষয়টা আলাদা। বাকি কোর্সটা কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমার হাতে কিন্তু একটা চাকরি বা তোমার হাতে একটা রোজগারের জায়গা তৈরি হবে। যদি মনে হয় যে না আমি নিজের একটা ব্যবসা শুরু করব, সেখান থেকেও সেটা করতে পারো। ওকে, এবং এই জায়গাগুলোতে না খুব মানে যেটাকে আমরা বলি কম্পিটিশন, সেই কম্পিটিশনটা খুব কম। ওকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ব্যাচেলর অফ ফার্মেসি করতে, অথবা যদি কারো মনে হয় ব্যাচেলর অফ ফার্মেসি, তো এখানে দেখো যেগুলো প্যারামেডিক্যাল যে এখানে কোর্সগুলোকে আমি রেখেছি, এই প্যারামেডিক্যাল কোর্সগুলোতে যদি তোমরা ব্যাচেলর নাও করতে পারো, তবুও এর প্রত্যেকটাতেই কোনো না কোনো ডিপ্লোমা হয়ে থাকে। ওকে, সো সেই ডিপ্লোমাটাও তোমরা করে নিতে পারো। ব্যাচেলার কোর্স যদি না হয় ডিপ্লোমাটাও করে নিতে পারো, সেটাও তোমাকে অ্যাজ আ প্রফেশনালস হিসাবে কিন্তু অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, বিএসসি অপটোমেট্রি করতে পারো, যাকে আমরা চোখের ডাক্তার বলে থাকি সাধারণ ভাষায়, সেটা তোমরা করতে পারো। বিএসসি নার্সিং করতে পারো, হ্যাঁ, মেডিকেল যে ল্যাব টেকনিশিয়ানস রয়েছে না, এটা করতে পারো। তো এগুলো সব কিছু না, সব এটা বিএসসি কোর্স, মানে এখানে ডিগ্রিটাও কমপ্লিট হবে, সাথে প্রফেশনাল কোর্সটাও হয়ে যাবে। এবং এগুলো প্রত্যেকটা যদি বিএসসি করতে না চাও, তাহলে তোমরা এগুলো ডিপ্লোমা কোর্সও কিন্তু অ্যাভেলেবেল আছে, সেগুলোকেও করে নিতে পারো। রেডিওলজিতে বিএসসি আছে। ওকে, তারপরে তোমার অ্যানেস্থেসিয়া বা অপারেশন থিয়েটার টেকনোলজিতে আছে, নিউট্রিশন ডায়েটিক্স রয়েছে। ওকে, সো এটা দেখো, আমি বিশেষ করে বলবো আমার বোনেরা যারা রয়েছে, সো বিএসসি ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স এইটাকে তোমরা করতে পারো, কারণ এটা কিন্তু খুব একটা গুরুত্ব রয়েছে। ওকে, মানে এখনকার যুগে মানুষ যেমন স্বাস্থ্য সচেতন হচ্ছে, তো এটার মার্কেট কিন্তু খুব ভালো খোলা আছে অ্যাজ আ নিউট্রিশনিস্ট। ওকে, আচ্ছা, এবার এগুলো বাদে যদি মনে হয় যে না আমার ইচ্ছা আছে গবেষণা করার, বা আমার ইচ্ছা আছে অ্যাজ আ প্রফেসর আমি কলেজে ইউনিভার্সিটিতে পড়াবো, তাহলে আমি অবশ্যই বলবো তোমরা এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবো। বায়োলজি বেসড কিছু বিষয় নিয়ে ভাবো, যেখানে তুমি বিএসসি বায়োটেকনোলজি নিয়ে পড়তে পারো, বিএসসি মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে পারো, বিএসসি জেনেটিক্স নিয়ে পড়তে পারো, বিএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো পড়তে পারো। ঠিক, তো সায়েন্সের ক্ষেত্রে যারা রয়েছে তারা হেলথের ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলোকে তোমরা টার্গেট করতে পারো। আর যদি মনে হয় যে মেডিকেল লাইন আমার একেবারেই পছন্দ হয় না, তো আমার টেকনোলজি ভাল লাগে, আমার ইনোভেশন ভাল লাগে, ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো আমার ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই এটার জন্য যেতে পারো, ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে তোমরা প্রেফার করতে পারো। তো ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেগুলো মানে এই যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটার ক্ষেত্রে তো জব মার্কেট তোমরা জানো, প্রচুর জব মার্কেট রয়েছে, কারণ ভারতবর্ষ এখন মানে ডিজিটাইজড ইন্ডিয়ার দিকে আমরা ধাবমান হয়েছি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কোর্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে। ওকে, দেখো একটা কথা বলি, সিভিল ইঞ্জিনিয়ারিংটা না অনেকেই পছন্দ করে না, কিন্তু অ্যাজ আ প্রফেশন হিসাবে সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু মোটেই খারাপ কাজ নয়। ওকে, সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার সাথে সাথে তুমি খুব ভালো স্যালারির
যে কোনো কোম্পানিতে তুমি জব পেয়ে যাবে, তার সাথে গভর্নমেন্টের তুমি একদম লুক্রেটিভ পোস্টগুলোতে জব পেয়ে যাবে। ওকে, সেটা সেন্ট্রাল হোক, স্টেট হোক, সমস্ত জায়গায় তোমার জব অপরচুনিটি, গভর্নমেন্ট জব অপরচুনিটি তো থাকবেই। আর বাকি সিভিল ইঞ্জিনিয়ারিং করার পরে তোমার নিজের একটা ইনস্টিটিউশন, তুমি নিজের একটা প্রতিষ্ঠান তুমি খুলতে পারো, যেখান থেকে তুমি কনসালটেন্সি দিতে পারো। ওকে, কনসালটেশন দিতে পারো। হ্যাঁ, বাকি সিভিল ইঞ্জিনিয়ারিংটা যদি কিন্তু একটা ভালো জায়গা বলে আমার মনে হয়। ওকে, বাকি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, যার যেদিকে ভালো লাগে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং রয়েছে, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ইম্পর্ট্যান্ট এটা। ওকে, দেখো আজকের দুনিয়া ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবী কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ধাবিত হচ্ছে। তো সেই কারণে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এই বিষয়টাকে যদি তোমরা একবার অ্যাজ আ প্রফেশন হিসেবে ভাবো, এটা কিন্তু সামনের দিনে তোমাদের জন্য, ক্যারিয়ারের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য কিন্তু খুব খুব ভালো হতে চলেছে। সো দেখো, একটা সময় ছিল যে এই সমস্ত বিষয়গুলোকে বলবার কোনো লোক ছিল না বা গাইড করবার কোনো লোক ছিল না। সেই ক্ষেত্রে এই ভিডিওটিকে আমি করছি যাতে তোমাদের এই বিষয়গুলোকে আমি জানাতে পারি। এই ভিডিও থেকে প্রত্যেকটা কোর্সগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করতে পারো, সেইগুলো সম্পর্কে গুগল তোমরা সার্চ করতে পারো, গুগল করে ডিটেলসটাকে দেখে নিতে পারো, তারপর তোমাদের ইন্টারেস্ট যেখানে যেটা মনে হয় সেই দিকে তোমরা কিন্তু যেতে পারো। কারণ দেখো ভাই, এখন থেকে আমাদের হতে পারে কি জেনারেল বিএসসি হতে পারে, তাই না? মানে একদম প্লেন আমি কলেজে কোনো একটা ভর্তি হয়ে গেলাম, সেখান থেকে আমি কোনো একটা সাবজেক্টের উপরে বিএসসি কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, তুমি সেটা করতেই পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু একটা কথা মাথায় রেখো ভাই, যদি তুমি ভাবো যে আমি একজন প্রফেসর হব বা আমি একজন টিচার হব, তো সেই ক্ষেত্রে তুমি এটা করতেই পারো। তো সেই ক্ষেত্রে আরেকটা কথা বলি, কিন্তু মাথায় রাখবে যে এরপরে অবশ্যই তোমরা কিন্তু বিএডটা অবশ্যই করে নেবে। যদি কেউ ভাবছো টিচার হবে, তাহলে এর সাথে সাথে গ্র্যাজুয়েশন কোর্সটা কমপ্লিট হওয়ার পর তোমরা বিএডটা করে নেবে। ওকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলে তো আর বিএড করা যাচ্ছে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তারপর বিএড করে নেবে। ওকে, এটা স্কুল শিক্ষকের জায়গা গেল। কিন্তু আমি প্রত্যেককে একটা কথা বলবো যে জেনারেল কম্পিটিশানে নিজেকে এমনভাবে তৈরি করবে যে জেনারেল কম্পিটিশানে যেন না আসতে হয়। ওকে, কারণ ভাই জেনারেল কম্পিটিশানটা না একটা সমুদ্রের মতো, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে, যেখানে বিরাট বিরাট কম্পিটিশান হয়। কারণ তোমরা নিজেরাই একবার কল্পনা করো, সরকার থেকে হয়তো 500 ভ্যাকেন্সি বের হয়, সেই 500 ভ্যাকেন্সির জন্য 10 লাখ 15 লক্ষ ফর্ম ফিল আপ হয়, 10 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়। তাহলে বুঝতে পারছো জেনারেল কম্পিটিশানটা যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা কম্পিটিটিভ। তো সেই জায়গায় আমি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমি চাইছি যে তোমরা কেউ এই জেনারেল কম্পিটিশানে না আসো। ওকে, অর্থাৎ তোমাদের জীবনটাকে এমনভাবে প্রফেশনাল কোর্সের দিকে অ্যালাইড করে ফেলো যাতে ভবিষ্যতে গিয়ে আমাকে জেনারেল কম্পিটিশানে না আসতে হয়। অর্থাৎ আমার কোর্সটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই যেন আমার হাতে একটা জব থাকে, সিকিউরিটি থাকে। ওকে, বেশ। তাহলে যাদের এই সমস্ত নিয়ে মনে হচ্ছে তারা অবশ্যই এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও। ওকে, ধরে নাও কারো হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিটও হয়ে গেছে, সে আমার এই ভিডিওটি দেখছো, এমন তো হতেই পারে। তো তবু আমি বলবো, দেখো ভাই, গ্র্যাজুয়েশন হয়ে গেছে মানে তোমার বয়স হার্ডলি 21 বছর হবে, তাই না? গ্র্যাজুয়েশন ধরো সবে তোমার কমপ্লিট হয়েছে, তোমার বয়স 21 বা তার আশেপাশে, এমনও যদি হয়, তবু আমি বলবো ভাই, যে কোনো একটা 2 বছরের ডিপ্লোমা কোর্স তুমি করে নাও, প্রফেশনালস। সেখান থেকে তুমি কি করতে পারো, তুমি ফার্মেসির ওপরে ফার্ম করতে পারো। হ্যাঁ, ডিপ্লোমা ইন ফার্মেসি করতে পারো, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান করতে পারো, বা যে সমস্ত আমি এতক্ষণ ধরে দেখালাম সেই জায়গাগুলো যে কোনো একটা করে নিতে পারো। হ্যাঁ, ডিপ্লোমা ইন রেডিওলজি করে নিতে পারো। ওকে, ইসিজি অপারেটর করে নিতে পারো, ঠিক আছে না? অপারেশন থিয়েটার অপারেটর করে নিতে পারো। কারণ এইগুলো করে নিলে না তোমাদের হাতে একটা জব থাকবে। আলটিমেটলি ভবিষ্যতে যখন চাকরি বাকরির জন্য এই জেনারেল কম্পিটিশনে আসবে, এই সময় যেটা হয়, ছেলে মেয়েদের হাতে একদম পয়সা কড়ি নেই, অথচ কম্পিটিশান তোমাদের চলতে থাকবে 5 বছর থেকে 10 বছর ধরে। তোমাদের কম্পিটিশান বা চাকরি বাকরি পাওয়ার জন্য একটা সংগ্রাম চলতে থাকবে 5 to 10 ইয়ার্স। তো সেই ক্ষেত্রে কি হয়, যদি আমাদের হাতে যদি টাকাটা সেই সময় না থাকে না, তখন মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে হীনমন্যতার দিকে ঢোকে, এবং সেই জায়গা থেকে সুইসাইড থেকে শুরু করে আর বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, যেটা আমরা দেখে আসছি। এই কারণে আমি বারবার তোমাদেরকে বলবো ভাই, চুজ আ প্রফেশনাল কোর্স। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা যাতে ব্যাচেলার ডিগ্রিটাও কমপ্লিট হয়, সাথে প্রফেশনাল কোর্সটাও হাতে থাকে। ওকে, বেশ।
নেক্সট, এবার যাদের আচ্ছা সায়েন্সে আরও কিছু রয়েছে। দেখো সায়েন্সে তোমরা অ্যাভিয়েশন অ্যান্ড ডিফেন্সের দিকেও যেতে পারো। সায়েন্স কমপ্লিট করার পর 12 ক্লাসে তোমরা পাইলট কোর্সটাকে করতে পারো, যেখান থেকে তুমি সিপিএল হয়ে যাবে, মানে কমার্শিয়াল পাইলট লাইসেন্স তুমি সেখানে পেয়ে যাবে। ওকে, তুমি বিএসসি ইন অ্যাভিয়েশন করতে পারো, যেখানে গিয়ে তুমি অ্যাজ আ প্রফেসর তুমি এই সমস্ত ছেলে মেয়েদেরকে পড়াতে পারবে, ঠিক না? তারপরে তুমি এনডিএ এক্সামটাকে ক্র্যাক করতে পারো। ওকে, বা এনডিএর জন্য ভাবতে পারো, যেখানে নেভিতে, এয়ারফোর্সে, হ্যাঁ, খুব বড় বড় পোস্টে দেশকে সেবা করার সুযোগ তুমি পাবে। ওকে, তারপর দেখো আর্কিটেকচার আর ডিজাইনিং, যাদের একটু আর্ট পছন্দ, হ্যাঁ, তারা আর্কিটেকচারটাকে করতে পারো, হ্যাঁ, ডিজাইন করতে পারো, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়ার, গ্রাফিক, অ্যানিমেশন, এই জিনিসগুলোকে করতে পারো, যেখানে জব মার্কেট, প্রচুর জব মার্কেট রয়েছে যেখানে। ওকে, আর কম্পিউটার আর আইটি কোর্সে করতে পারো। মানে বুঝতেই পারছো যে এখন কর্পোরেশন সেক্টরে এক একজন ছেলেমেয়ের যারা সত্যি সত্যি কাজটাকে জেনেছে, কাজটাকে শিখেছে, তাদের কিন্তু প্রচুর বেতন। দেখা গেল যে মাসে সে মান্থলি 3 লাখ 4 লাখ টাকা করেও বেতন পেতে পারে বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে। সেই কারণে নিজেকে এই ছোট্ট বয়স থেকে, এখন থেকে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো যে কোর্সটা কমপ্লিট হওয়ার সাথে সাথে যেন নিজের হাতে একটা জব থাকে। ওকে ভাই, আচ্ছা, এবার সায়েন্সের পর আসো কমার্স নিয়ে আলোচনা করি। যারা কমার্স নিয়ে 12 ক্লাসটাকে পরীক্ষা দিয়েছ, তারা চোখ কান বুঝে চার্টার্ড অ্যাকাউন্টের জন্য পড়াশুনো শুরু করো। হ্যাঁ, কারণ এই কমার্সের পর আমার কাছে মনে হয়েছে সবথেকে ভালো যে কাজটা, সেটা হচ্ছে অ্যাজ আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে নিজের ক্যারিয়ারটাকে শুরু করা। কারণ অ্যাজ আ চার্টার্ড অ্যাকাউন্ট হলে দেখো ভারতবর্ষে ধীরে ধীরে জব মার্কেট এমন একটা সিচুয়েশনে যাচ্ছে যেখানে তুমি কারো গোলাম হওয়ার থেকে, মানে অ্যাকচুয়ালি কথাটা এমন বলাটা ঠিক হচ্ছে কিনা, তুমি কারো অধীনে চাকরি করার থেকে তুমি যদি নিজে চাও যে আমার অধীনে কতগুলো মানুষকে আমি কাজে দেব, তাহলে অবশ্যই অবশ্যই অ্যাজ এ সিএ হিসাবে তুমি তোমার অফিসে অনেককেই কাজে রাখতে পারো। ওকে, তারপর তুমি কোম্পানির সেক্রেটারি হিসাবে করতে পারো। ওকে, তারপর তোমার সিএমএ রয়েছে, যেটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসাবে। তো এই যে কোর্সগুলো রয়েছে, এগুলো তোমরা সবাই করতে পারো। আর যদি মনে হয় না আমি কলেজে পড়াবো, তাহলে তুমি অবশ্যই বিকমে তুমি অনার্স কোর্স করতে পারো, ঠিক আছে, যেখানে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, অ্যাকাউন্টেন্সি, হ্যাঁ, ফাইন্যান্স, এগুলোকে তুমি নিয়ে চলতে পারো। যারা বিবিএ করতে পারো, এমবিএ করতে পারো, ঠিক আছে, আগে বিবিএ তারপর এমবিএ, আচ্ছা, তারপর বিবিএম করতে পারো, অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট করতে পারো, ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ করতে পারো। ওকে, এখানে স্পেশালাইজড কোর্স বিএসসি ইকোনমিক্স করতে পারো, বিএসসি স্ট্যাটিস্টিক্স করতে পারো। ওকে, ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল সার্ভিসের ডিপ্লোমাটা করতে পারো। ওকে, তার সাথে সাথে তুমি হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট করতে পারো, ঠিক আছে, যেখানে ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট রয়েছে। এই বিষয়গুলো কিন্তু তোমরা করে নিতে পারো আফটার কমার্স। ওকে, নাও আসো, এবার সবথেকে বড় যেটা সেকশন আমাদের রয়েছে সেটা হচ্ছে আর্টস। দাদা আমি আর্টস নিয়ে 12 ক্লাসে পরীক্ষা দিয়েছি, এখন কি করব? হ্যাঁ, তো দেখো হিউম্যানিটিস সাবজেক্টগুলোকে নিয়ে করেছো মানে তোমার সামনে যে কিছুই পথ খোলা নেই এমনটা ভাবার কোনো দরকার নেই। দেখো ভাই, যদি কেউ পলিটিক্যাল সায়েন্স ভালোবাসো, যদি কেউ সোশিওলজি ভালোবাসো, যদি কেউ হিস্ট্রি ভালোবাসো, যদি কেউ তোমার সাইকোলজি ভালোবাসো, যদি ইংলিশ ভালোবাসো, যদি রিজনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ভালোবাসো, তো এইগুলোতে তোমরা অনার্স করো না, করো, অসুবিধে নেই। অনার্স কমপ্লিট করার পরে যেটা করবে সেটা হচ্ছে একদম ধ্যান জ্ঞান দিয়ে অ্যাজ আ প্রফেসর তুমি কলেজে পড়াবে, সেইভাবে মন প্রস্তুত করবে, নেট সেট পরীক্ষা দিবে। ওকে, তো এইগুলোকে যদি করো, স্কুল শিক্ষক তুমি এখান থেকে হতে পারবে, তাই না? তো এই জায়গায়, একই জায়গায় কিন্তু ফোকাস থাকো, বুঝতে পারলে? তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ, যারা আর্টস নিয়ে যারা 12 ক্লাস পরীক্ষাটা দিয়েছ, তাদের জন্য আমি বলবো ভাই, নিজেদের প্রফেশনালস হিসাবে এখন থেকে ভাবা শুরু করো। সেই জায়গায় কি হবে দাদা, আমি জেনারেল বিএসসি, এই যে মানে বাংলা, ইতিহাস, ভূগোল, এগুলোতে আমি যাব না, এগুলো অনার্স করবো না। তাহলে আমি কি করব? আমি বলছি তোমাদের কি করবে, তোমরা বিএ করবে, ব্যাচেলর অফ আর্টস ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। করো না এটা, নিজেকে সাংবাদিক হওয়ার জন্য, হ্যাঁ, নিজে তুমি সাংবাদিক হতে পারবে, তাই না? তো মাস কমিউনিকেশন আর জার্নালিজম, এই জায়গাটাতে কিন্তু মানে কম্পিটিশান খুবই কম বলতে গেলে। হ্যাঁ, তো তুমি বিএ ইন জার্নালিজম করো, মাস কমিউনিকেশন করো, কারণ ভারতবর্ষ দেখতেই পাচ্ছ এত টিভি চ্যানেলস, এত নিউজ চ্যানেলস হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় তুমি তোমার নিজের একটা জায়গা করে নিতে পারবে। হ্যাঁ, জার্নালিজমটাকে করে ফেলো। দেখো সাথে সাথে তোমার ব্যাচেলার কোর্সটা হয়ে যাচ্ছে, ব্যাচেলার কোর্সের সাথে তোমার কাছে একটা প্রফেশনাল কোর্সটাও কমপ্লিট হয়ে যাচ্ছে।
তাছাড়াও তুমি ব্যাচেলর ইন ফিল্ম মেকিং অ্যান্ড ডাইরেকশন করতে পারো। ওকে, তুমি সিনেমা চলচ্চিত্র নির্মাতা হিসাবে নিজেকে যদি ভবিষ্যতে দেখতে চাও এটা করতে পারো। হ্যাঁ, তুমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে ডিপ্লোমা করে নিতে পারো। ওকে, যদি মনে হয় না আমি কথা বলতে ভালো পারি, আমার লয়ের দিকটা যাওয়ার ইচ্ছা আছে, আইন কানুন নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, তাহলে অবশ্যই LLBটা করে নাও। এই 12 ক্লাসের পরেই তুমি 5 বছরের জন্য BA LLBতে ভর্তি হয়ে যাও। তো BA LLBতে ভর্তি হয়ে যাবে, 5 বছর পরে তুমি একজন লয়ার হিসাবে, কিন্তু একজন অ্যাডভোকেট হিসাবে তুমি অ্যাজ আ প্রফেশনালস সমাজের সামনে নিজেকে তুলে ধরতে পারবে। হ্যাঁ, আর আর্টস যেখানে আমরা রয়েছি যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের জন্য যেটা আছে UPSC আছে, WBCS আছে। তো যদি মনে হয় যে আমি পাশাপাশি যে কোনো একটা বিষয়ে ব্যাচেলার করব, তা আমি বলছি কি, শোনো, যদি কারো মনে ইচ্ছা থাকে যে আমি UPSCটাকে করব বা আমি WBCSটাকে করব, তাহলে তোমরা এটাও করতে পারো। এটা যা খুশি তোমরা এখান থেকে করতে পারো। কারণ UPSC বা WBCSের জন্য জাস্ট তোমাকে হয় BA, না হলে BSc, না হলে BCom, এটাই হতে হবে। অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস হও, ব্যাচেলর অফ সায়েন্স হও, ব্যাচেলর অফ কমার্স হও, যাই হও না কেন, ব্যাচেলর ডিগ্রি তোমার কাছে থাকলেই তুমি UPSC বা WBCSের জন্য কিন্তু যোগ্য হয়ে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সাধারণ প্লেন BA BSc BCom না করে যে কোনো একটা প্রফেশনাল কোর্সটাকে তোমরা কমপ্লিট করো। তাহলে একাধারে আমার BA BSc BComও কমপ্লিট হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমার কাছে একটা প্রফেশনাল কোর্সও আমার হাতে রয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি UPSCর জন্য বা WBCSর জন্য যদি নিজেকে সত্যি সত্যি ভাবতে চাও, তাহলে আজ থেকেই পড়া চালু করো, আজ থেকেই শুরু করো। আমাদের এই চ্যানেলে আমি WBCSের ডেডিকেটেড পড়াশুনো করাচ্ছি তোমাদেরকে, সাথে UPSCর সহযোগিতাও তোমরা আমার এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে অনেক ধরনের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ তোমার প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে পড়ানো হচ্ছে। ওকে, তাছাড়া জেনারেল কম্পিটিশনে যদি আসতে চাও, রাজ্য সরকারের পরীক্ষা, কেন্দ্র সরকারের পরীক্ষা, CGL, CHSL, MTS, CPO, GT, ব্যাঙ্কিং, রেলওয়ে, এই সমস্ত রয়েছে। তো এইটা হচ্ছে না ভাই, আমি যেটা বলছিলাম, এইটা হচ্ছে আমাদের ওপেন কম্পিটিশন। তো এই ওপেন কম্পিটিশানে তোমরা যদি কেউ আসো, এটা কিন্তু বিরাট কম্পিটিশানের জায়গা। তো আমি বলছি যে এই ওপেন কম্পিটিশানে যদি আসতে হয় আসবে, কোনো অসুবিধে নেই, কিন্তু হাতে যেন আমার একটা প্রফেশনাল কোর্স থাকে, যেটাকে আমি বারবার জোর দিচ্ছি তোমাদের। ওকে, তাছাড়াও মনে করো যে আর্টস কমপ্লিট করেছি, আমার ইতিহাস, ভূগোল, বাংলা এই সমস্ত কিছুই ভাল লাগে না, তোমার গান ভালো লাগতে পারে, তোমার নাচ ভালো লাগতে পারে, তোমার অভিনয়টা ভালো লাগতে পারে, তাহলে তুমি এই পারফর্মিং অ্যাক্টসের ওপরে নিজের ক্যারিয়ারটাকে তৈরি করো না। এখানে একটা কথা বলি, মাস কমিউনিকেশন করার সময় যদি মনে করো যে মাস কমিউনিকেশনটা দাদা আমার করার ইচ্ছা আছে, কিন্তু সাথে সাথে আমার কলেজের অন্যান্য পড়াটাও ইচ্ছা আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কলেজে, জেনারেল কলেজগুলোতে তুমি যে কোনো বিষয় নিয়ে, হিস্ট্রি, ভূগোল, বাংলা, ইতিহাস, যা কিছু নিয়ে তুমি পড়ো, কিন্তু সাথে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলে একটা ওপেন ইউনিভার্সিটি আছে, মুক্ত বিশ্ববিদ্যালয় আছে। সেই ওপেন ইউনিভার্সিটিতে না জার্নালিজমের ওপরে, লাইব্রেরি সায়েন্স যেখানে কম্পিটিশান একেবারে কম, ঠিক আছে, তাহলে জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, এই বিষয়গুলো তোমরা ন্যাশনাল ওপেন যে নেতাজি সুভাষ যে ওপেন ইউনিভার্সিটি আছে, সেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা এই প্রফেশনাল কোর্সগুলোকে সেখানে করে নিতে পারো। সেখানে খুব ন্যূনতম ফিজ নেয়, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, বুঝতে পেরেছো? তাহলে এগুলোকে করে রাখো। কারণ আমি চাইছি, বারবার করে একই কথা বলছি, যে প্রফেশনাল কোর্সটা যাতে আমার হাতে থাকে। ওকে, আচ্ছা, তারপর তুমি ব্যাচেলর অফ ফাইন আর্টস করতে পারো, ইন্টেরিয়ার গ্রাফিক্স, অ্যানিমেশন, এই সমস্ত জিনিসও কিন্তু তুমি আর্টসে থেকেও করতে পারো। ওকে, যেমন সায়েন্সে থেকেও করতে পারো, তেমনি এই বিষয়গুলো আর্টসে থেকেও তুমি করতে পারো, ঠিক আছে? ওকে, নাও এটা বলার পর এবার আমি আসছি এটাতে। ধরো অনেকের এমন পরিস্থিতি আছে যে আমাকে ফার্দার আর পড়াশুনো করার মধ্যে যেতে ইচ্ছা হচ্ছে না, বা আমাকে এখন থেকেই চাকরি বাকরির জন্য পড়তে হবে, এরকম যদি কারো মনে হয়ে থাকে, তাহলে তুমি গ্র্যাজুয়েশন না করলেও তুমি এই ভোকেশনাল কোর্সগুলোকে বা এই অল্টারনেটিভ কেরিয়ার প্যাথগুলোকে বেছে নিতে পারো। ওকে, যেখানে তুমি স্কিল শিখবে, সেই স্কিল শেখার পর নিজের দক্ষতায় নিজের বিজনেস রান করতে পারো, নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে পারো।
ঠিক আছে, সেখান থেকে তোমরা আইটিআই করে নিতে পারো। হ্যাঁ, আইটিআই এর বিভিন্ন ধর, সেখান থেকে ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বার আছে, মেকানিক আছে, ফিটার্স আছে, এই সমস্ত কোর্সগুলোকে করে নিতে পারো, যেগুলো করলে অবশ্যই মান্থলি তুমি 50,000-এর কোনো না কোনো জব, মান্থলি 50,000-এর কোনো না কোনো জব তুমি কিন্তু যে কোনো কোম্পানিতে খুব ভালোভাবে সিকিওর করতে পারবে। ওকে, ডিজিটাল মার্কেটিংয়ে তুমি ডিপ্লোমা করো। দেখো এই যে ডিজিটাল মার্কেটিং, এটা যে এখন কতটা গুরুত্বপূর্ণ ভাবতেই পারবে না, কারণ যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা চায় যে তার মার্কেটটা ডিজিটাইজড হোক, সেই কারণে তারা বিভিন্ন ধরনের এই ধরনের যারা এই সমস্ত কাজ যারা জানে তাদেরকে তারা খোঁজে। তো সেই কারণে তুমি ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে ডিপ্লোমা কমপ্লিট করার পরে তুমি নিজের থেকে একটা ইনস্টিটিউশন ওপেন করতে পারো, যেখানে তুমি কাস্টমারদেরকে ডিজিটাল সাপোর্ট প্রোভাইড করতে পারো। ওকে, ডিপ্লোমা ইন ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে যেমন ব্যাচেলার কোর্স আছে, তেমনি ডিপ্লোমা কোর্সও আছে, সেটা তুমি করতে পারো। হ্যাঁ, এই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি রয়েছে, ওয়াইল্ড লাইফ ভিডিওগ্রাফি রয়েছে, তো এই জায়গাগুলোকে যদি নিজের প্রফেশন হিসেবে বেছে নিতে চাও, সেইগুলোকে করতে পারো। আর আজকের দুনিয়ায় ওয়েব ডেভেলপমেন্ট তো খুবই গুরুত্বপূর্ণ, এটাকে তোমরা প্রেফার করতে পারো। হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, এই বিষয়গুলোতেও তোমরা যেতে পারো। ইভেন্ট ম্যানেজমেন্ট, ওয়েডিং প্ল্যানিং, এই জায়গাগুলোতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারো। অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইনিং শিখে তুমি বহুত জীবনে আর্ন করতে পারো, যেটা ভাবনারও বাইরে। তুমি গেম ডেভেলপার হতে পারো, যে কোনো গেমিং প্ল্যাটফর্ম বা যে কোনো গেমকে তুমি ডেভেলপ করতে পারো, ভিএফএক্সের কাজ তুমি করতে পারো। নিজেকে যদি মনে করো যে তোমার যোগা ইনস্ট্রাক্টর হিসেবে ভাবতে চাও, ফিটনেস ট্রেনার হিসেবে নিজেকে তৈরি করতে পারো। ওকে, তো এত কিছু পথ তোমাদের সামনে খোলা রয়েছে। তো আমি আলটিমেটলি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই আমি বোঝাতে চাইলাম যে আমার কোর্স কমপ্লিট, ডিগ্রি কোর্স বা আমার যে একাডেমিক কোর্স, এই একাডেমিক কোর্স কমপ্লিট হওয়ার পাশাপাশি যেন আমার কাছে একটা প্রফেশনাল কোর্স থাকে, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। ওকে, সেই কারণে আমি যেটা শেষ করব বলে সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার কি, চুজ আ ক্যারিয়ার দ্যাট ম্যাচেস ইউর ইন্টারেস্ট। এমন ক্যারিয়ারটাকে চুজ করো যা তোমার সেই ক্যারিয়ারের প্রতি যার ইন্টারেস্ট আছে, তার স্কিল তোমার কাছে রয়েছে, ফিউচার গোল তুমি সেটা নিয়ে ভেবে রেখেছো। অর্থাৎ যে বিষয়ে তোমার ইন্টারেস্ট নেই, যে বিষয়ে তোমার স্কিল নেই, সেই জায়গায় তুমি যতই যাও না কেন, যতই তোমাকে জোর করে পাঠানো হোক না কেন, সেখানে সফলতা আসবে না। কেন জানো? কারণ এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। নো ক্যারিয়ার ইজ সুপিরিয়ার টু অ্যানাদার। কোনো প্রফেশনই অন্য প্রফেশন থেকে সুপিরিয়ার নয়। প্রত্যেকটা ক্যারিয়ার, প্রত্যেকটা প্রফেশনই তার নিজের জায়গা থেকে সুপিরিয়ার। ওকে, অর্থাৎ যে কাজটি করে তার দিক থেকে সেই কাজটি হচ্ছে সব থেকে বেটার। কারণ সাকসেস কামস ফ্রম ডেডিকেশন অ্যান্ড প্যাশন। কারণ যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে সাকসেস নিজের ডেডিকেশন, নিজের প্যাশন থেকে আসে। বুঝতে পারলে? এত কিছু বলার পরে যদি কারো কোনো ধরনের কোনো কিছু কোয়েরি থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে নিজেদের মতামত লিখে জানিও। যদি অন্য কিছু জানতে চাও সেটাও আমাকে জানিও। ওকে, সকলে খুব ভালো থেকো, তোমাদের জীবন অনেক সফল হোক।